আমরা এখন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক এবং নাট্যকার তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওনার নাম হলো টি.এস. এলিয়ট। তো টি.এস. এলিয়ট সম্পর্কে আগে আমি বাংলায় বলি, তারপর ইংলিশে কিছু কিছু তথ্য দেব। আমি উইকিপিডিয়া থেকে পড়ে শোনাচ্ছি। টি.এস. এলিয়ট এর আসল নাম হলো টমাস স্টার্নস এলিয়ট, ওএম তার উপাধি। তার জন্ম হলো 26শে সেপ্টেম্বর 1888 সালে আমেরিকার সেন্ট লুইসে। আর তার মৃত্যু হলো 1965 সালে ইংল্যান্ডে 4 জানুয়ারি। তাহলে খেয়াল করলাম যে টি.এস. এলিয়টের জন্ম হলো আমেরিকায়, কিন্তু তার মৃত্যু হলো ইংল্যান্ডে। অর্থাৎ তিনি প্রথমে আমেরিকার সিটিজেন ছিলেন, এরপরে তিনি ইংল্যান্ডের সিটিজেনশিপ গ্রহণ করেন এবং ইংল্যান্ডেই তিনি মৃত্যুবরণ করেন। টি.এস. এলিয়ট ইংরেজি ভাষার একজন কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বিংশ শতকের, অর্থাৎ এই যে 1900 সাল থেকে 2000 সাল, এই বিংশ শতকের অন্যতম প্রভাবশালী কবি তিনি এবং প্রতিভাশালী কবি। তিনি 1888 সালে যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। তবে মাত্র 25 বছর বয়সে 1914 সালে ইংল্যান্ডে চলে যান এবং 1927 সালে 39 বছর বয়সে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। আর তিনি কখনো আমেরিকায় ফিরে যাননি। তা ইজরা পাউন্ড ছিলেন টমাস স্টান্স এলিয়টের ঘনিষ্ঠ বন্ধু। এলিয়ট 1915 সালের দিকে তার কবিতা দি লাভ সং অফ জে আলফ্রেড টুফ্রোক এর মাধ্যমে সবার নজর কাড়লেন। 1915 সাল বলতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। আমরা জানি 1914 থেকে 1918 এই প্রায় 5 বছর প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। বিশ্বযুদ্ধের মাঝেই তিনি তার বিখ্যাত কবিতা দি লাভ সং অফ জে আলফ্রেড টুফ্রোক লিখে সবার মন করেন। এই কবিতার পর থেকে তার ঝুলি থেকে এক এক করে বিশ্ববিখ্যাত সব কবিতা বের হয়। এর মধ্যে হলো 1922 সালে প্রকাশিত দি ওয়েস্টল্যান্ড। আমি যতটুকু জানি তার সব কবিতাই বিখ্যাত, তবে দি ওয়েস্টল্যান্ড কবিতাটি সবচেয়ে বেশি বিখ্যাত টি.এস. এলিয়টের। দি হলোম্যান 1925 সালে প্রকাশিত হয়। অ্যাশ ওয়েন্সডে 1930 সালে প্রকাশিত হয় এবং 1945 সালে প্রকাশিত হয় তার অন্যতম বিখ্যাত কবিতা ফোর কোয়ার্টেটস। এই হলো টি.এস. এলিয়ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এ বাদেও তার আরেকটি বিখ্যাত নাটক আছে যেটি 1945 সালে প্রকাশিত হয়েছিল, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। আর আমি আগেই বলেছি যে টি.এস. এলিয়টের সবচেয়ে বিখ্যাত কবিতা হলো দি ওয়েস্টল্যান্ড, 1922 সালে প্রকাশিত। আর এই কবিতাটি প্রকাশের জন্য সাহিত্যে অসামান্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য 1948 সালে নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে এবং তার দি ওয়েস্টল্যান্ড কবিতায় ইন্ডিয়ান লিটারেচার এবং ইন্ডিয়ান ফিলোসফিরও প্রকাশ আমরা পাই। অর্থাৎ এই কবিতার শেষে কিন্তু আমরা জানতে পারি যে কি বলে ওটাকে, দত্তা, দয়াধম, শান্তি ইত্যাদি কথা আমরা জানতে পারি। তো আমি যে পেজটি পড়ে শোনালাম সেই পেজটি এখন একটু সবাইকে একটু শেয়ার করে দিচ্ছি আর কি, সবাই ব্যাপারটা বুঝতে পারবে আর কি। এই যে পেজটা দেখা যাচ্ছে, পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উইকিপিডিয়া থেকে আমি পেজটা নিয়েছি। এই পেজটা আমি একটু করে হালকা করে টেনে টেনে দেখাচ্ছি আর কি। তাহলে এই যে নামগুলো পাচ্ছি, তার পেশা ছিল তিনি মেনলি কবি ছিলেন, নাট্যকার ছিলেন, সাহিত্য সমালোচক ছিলেন এবং সম্পাদক ছিলেন। তার লেখাপড়া হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবং অক্সফোর্ডের মার্টিন কলেজে। আর তার সময় হলো, তিনি লেখালেখির সময়টা হলো 1905 সাল থেকে 1965 সাল পর্যন্ত। তার যে সাহিত্য আন্দোলন সেটাকে আমরা বলি আধুনিক কবিতার আন্দোলন। আর 1948 সালে তিনি 2টি পুরস্কার পান, একটা হলো সাহিত্যে নোবেল পুরস্কার, আরটা হলো অর্ডার অফ মেরিট। এই হলো টি.এস. এলিয়ট সম্পর্কে সংক্ষিপ্ত বাংলা আলোচনা। এটা আমরা এখন জানলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই বাংলা পেজটা শেয়ারিং করলাম। এখন আমরা বাংলা উইকিপিডিয়া পেজে তেমন সঠিক কোনো তথ্য, বেশি কোনো তথ্য নেই, এখানে কয়েকটা কবিতার নাম শুধু লেখা আছে। তাহলে এটা জানলেও চলবে যারা অল্প জানতে চায় তাদের জন্য। তাহলে ওয়েস্টল্যান্ডের টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা হলো দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হলো ম্যান, অ্যাশ ওয়েন্সডে, ফোর কোয়ার্টেটস। বিখ্যাত নাটক হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। এগুলো জানলেই আপাতত চলবে। যারা অল্প জানতে চাই তাদের জন্য এতটুকুই। এখন আমি টি.এস. এলিয়ট সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো এর জন্য আমি ইংলিশ উইকিপিডিয়া পেজে যাচ্ছি আর কি। এটা শেষ করে আমি উইকিপিডিয়া পেজের ইংলিশটাতে যাচ্ছি।
এখন এই আমরা দেখব যে টি.এস. এলিয়ট সম্পর্কে আমরা অনেক বিস্তারিত তথ্য জানতে পারবো। আমরা টি.এস. এলিয়টকে একটু আমি দেখাই উইকিপিডিয়ায় কি কি তথ্য আছে। উইকিপিডিয়া তার ব্যক্তিগত জীবন, শৈশব জীবন, শিক্ষা লাভ নিয়ে আছে, তার বিবাহ নিয়ে আলোচনা আছে, তার পেশা, তিনি টিচিং পেশা, ব্যাংকিং পেশা এবং পাবলিশিং অর্থাৎ বিভিন্ন কিছু প্রকাশ করেছিলেন। তারপরে তিনি অ্যাংলিকান ধর্মে রূপান্তরিত হন খ্রিস্টান থেকে, এবং তিনি ইংল্যান্ডের আমেরিকান নাগরিকত্ব ছেড়ে তিনি ব্রিটিশ সিটিজেনশিপ বা ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন। সেই সাথে তার বিয়ে বিচ্ছেদ হয়েছিল এবং তিনি পুনরায় মৃত্যুবরণ করেছিলেন। এখানে তার মৃত্যু এবং বিভিন্ন সম্মান নিয়ে কথা আছে, আর তার কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই পেজে। দ্য ওয়েস্টল্যান্ড, হলো ম্যান, অ্যাশ ওয়েন্সডে, ফোর কোয়ার্টস, তার বিখ্যাত অনেকগুলো নাটক আছে। সেই নাটকগুলোর মধ্যে একটা বিখ্যাত নাটক হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ফ্যামিলি রিউনিয়ন, দ্য কক পার্টি, দ্য কনফিডেন্সিয়াল ক্লার্ক, দি এল্ডার স্টেটসম্যান। আর তার অনেকগুলো সাহিত্য সমালোচনাও আছে। আর তার সাথে তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে অ্যান্টিসেমিটিক ছিলেন, অর্থাৎ তিনি ইহুদি বিরোধী চিন্তা লালন করতেন, এমন চিন্তাও আমরা জানতে পারি। তো আমি টি.এস. এলিয়টের অ্যান্টিসেমিটিজমটা একটু শোনাচ্ছি। এটা একটা জাস্ট আলোচনা যে আসলে অনেকে বলে যে তিনি নাকি অ্যান্টিসেমিটিক অর্থাৎ ইহুদি বিরোধী চিন্তা চেতনা লালন করতেন। কি কি চিন্তা লালন করতেন সেটা আমরা একটু পড়ে শোনাই। টি.এস. এলিয়টের টি.এস. এলিয়টের অ্যান্টিসেমিটিজমে বলা হচ্ছে যে দি ডেপিকশন অফ জিউস ইন সাম অফ Eliot's poems has led critics to accuse him of anti-Semitism, most forcefully in Anthony Julius's book T.S. Eliot, Anti-Semitism and Literary Form, published in 1996. In Geronation, Eliot writes, in the voice of the poem's elder narrator, and the Jew squats on the window sill, the owner of my building, spawned in some minute of Antwerp. Another example appears in his poem Burnark with a Baedeker, bee stained with a cigar, in which Eliot wrote, the rats are underneath the piles, the Jew is underneath the lot. Money in farce. Julius writes, the anti-Semitism is unmistakable. It reaches out like a clear signal to the reader. Julius's viewpoint has been supported by Harold Bloom, Christopher Riggs, George Steiner, Tom Fowler, James Fenton. তো এই যে জেরোনেশন কবিতায় এলিয়টের অ্যান্টিসেমিটিক চিন্তা লালন করেছে। যদিও আমরা জানি 1965 সালে এলিয়ট মারা গেছে, আর বইটা কিন্তু 1996 সালে, প্রায় 40 বছর পরে আর কি। তো তারপরে হ্যারল্ড ব্লুম, ক্রিস্টোফার রিক্স, জর্জ স্টেইনার এবং জেমস ফেন্টন ইত্যাদি বিখ্যাত সাহিত্য সমালোচকও এটাকে সাপোর্ট করেছেন। ইন লেকচার্স delivered at the University of Virginia in 1933, published in 1934 under the title After Strange Gods, a Primer of Modern Hearsay, Eliot wrote of societal tradition and coherence. What is still more important than cultural homogeneity is unity of religious background, and reasons of race and religion combine to make a large number of free-thinking Jews undesirable. Eliot never republished this book or lecture. In his 1934 pageant play The Rock, Eliot distances himself from the fascist movements of the 1930s by caricaturing Oswald Mosley's black shirts, who firmly refused to descend to plough with anthropoid Jews. The new evangels of totalitarianism are presented as antithetic to the spirit of Christianity. In defense of T.S. Eliot 2001 and T.S. Eliot 2006, Craig Raine sought to defend Eliot from the charge of anti-Semitism. Paul Da was not convinced by Raine's argument. Nevertheless, Da concluded ultimately as both Raine and to him justice. Julius insists, however, much Eliot may have been compromised as a person as well as are in our several ways. His greatness as a poet remains. Critic Terry Eagleton also questioned the
entire basis of Rain's book writing. Why do critics feel a need to defend the authors they write on, like doubting parents deal to all criticism of their obnoxious children? Eliot's well-earned reputation as a poet is established beyond all doubt, and making him to be as unlaud as the archangel Gabriel does to him favors. তো এগুলা হলো টি.এস. এলিয়ট সম্পর্কে অনেক সমালোচনা আছে। তিনি সাহিত্যে 1948 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর হিজ আউটস্ট্যান্ডিং পায়োনিয়ার কন্ট্রিবিউশন টু প্রেজেন্ট ডে পোয়েট্রি। আর 1955 সালে তিনি পেয়েছিলেন হ্যানেসথিক গ্যাটে প্রাইজ অব হামবার্গ, এটা পেয়েছিলেন, এবং 1959 সালে দান্তে মেডেল প্রাইজ ফ্রম অফ ফ্লোরেন্স, এটা পেয়েছিলেন। তো এই হলো টি.এস. এলিয়ট সম্পর্কে সংক্ষিপ্ত একটা আইডিয়া আমি দিলাম। এ বাদেও টি.এস. এলিয়টের অনেক কথা আছে, এই ভিডিওতে অত বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা সংক্ষিপ্ত আকারে জাস্ট শিখছি। এখন আমরা দেখব তার ড্রামা অ্যাওয়ার্ডস, তিনি নাটকের জন্য কি পেয়েছেন। 1950 সালে টনি অ্যাওয়ার্ডস ফর বেস্ট প্লে দ্য ককটেল পার্টির জন্য পেয়েছেন। তারপর 1983 সালে টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট বুক অফ এ মিউজিক্যাল, তার বিখ্যাত কবিতা ক্যাটস, মিউজিক্যাল ক্যাটসে পেয়েছেন। এটা তো অবশ্য তিনি তার পস্থিউমাস পেয়েছেন, অর্থাৎ মরণের পরে এই পুরস্কারটা পেয়েছেন। 1983 সালে টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল স্কোর তার মিউজিক্যাল ক্যাটসের জন্য তিনি পেয়েছিলেন, এটা মৃত্যুর পরে। আর মিউজিক অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন আইভর নোভেলরো অ্যাওয়ার্ড, তার 1982 সালে তার মেমোরি কবিতার জন্য পেয়েছিলেন। তিনি অনেক একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছেন আর অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। এই হলো টি.এস. এলিয়ট সম্পর্কে সংক্ষিপ্ত একটু আইডিয়া। এখন আমি টি.এস. এলিয়টের বিভিন্ন কবিতা, গদ্য, পদ্য, কাব্যগ্রন্থ, নাটক এবং সমালোচনা, সাহিত্য সমালোচনা এবং তার মৃত্যুর পরবর্তী প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পড়ে শোনাবো। আর এর পরের ভিডিওতে আমি টি.এস. এলিয়ট সম্পর্কে আরো তথ্যগুলো আমি দেব। তো টি.এস. এলিয়টের যদি আর্লিয়েস্ট ওয়ার্ক আমরা কথা বলি, তিনি বেসিক্যালি একজন কবি হওয়ার পরেও তিনি তার অনেক তথ্য তিনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে। সেই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রোজের মধ্যে দ্য বার্ডস অফ প্রে একটা শর্ট স্টোরি 1905 সালে প্রকাশিত। আবার 1905 সালে আরেকটা শর্ট স্টোরি টেইল অফ এ হোয়েল। 1905 সালে আবার আরেকটা শর্ট স্টোরি দ্য ম্যান হু ওয়াজ কিং। 1909 সালে একটা রিভিউ অর্থাৎ পর্যালোচনা প্রকাশ হয় দি ওয়াইন অ্যান্ড দ্য পিউরিটানস। 1909 সালে আবার আরেকটি ছোট গল্প দ্য পয়েন্ট অফ ভিউ। 1909 সালে জেন্টলম্যান অ্যান্ড সিম্যান। আর 1909 সালে একটা সমালোচনা ইগোইস্ট প্রকাশিত হয়। তো এই হলো টি.এস. এলিয়টের আর্লি কবিতা সম্পর্কে আমি পড়ে শোনালাম। এখন আমি টি.এস. এলিয়টের তার টোটাল কবিতার যে লিস্ট, কি কি কবিতা তিনি লিখেছেন, সেগুলো আমি সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। তার কবিতাগুলো হলো, তার ছোটবেলার কবিতাগুলো হলো ফেবল ফর ফিস্টার্স 1905 সালে প্রকাশিত। সং হলো ইফ স্পেস অ্যান্ড টাইম অ্যাজ হেইজেস সে। এরকম অনেকগুলো কবিতা প্রকাশিত হয়। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে প্রুফ অ্যান্ড আদার অবজারভেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, 1917 সালে প্রকাশিত হয়। আর তার আরেকটি বিখ্যাত কবিতা দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, এটা 1915 সালে প্রকাশিত হয়। এই কবিতাটি ব্যাপক জনপ্রিয় করে তোলে টি.এস. এলিয়টকে। তারপরে আরো তার কবিতা হলো পোর্ট্রেট অফ এ লেডি, এটা জনপ্রিয় কবিতা। আচ্ছা, তার পয়েমসের মধ্যে, কাব্যগ্রন্থের মধ্যে যেটা 1920 সালে প্রকাশিত হয়, জেরোনেশন একটা খুবই বিখ্যাত কবিতা, এটা 1920 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এর বাদেও উইসপার্স অফ ইমর্টালিটি, অমরত্বের ফিসফিস শব্দ বা ফিসফিসানি, এটা 1915 সালে এবং 1918 সালের মাঝামাঝি সময় লিখিত হয় এবং এটা 1919 সালের দিকে প্রকাশিত হয়। তারপরে তার সবচেয়ে বিখ্যাত বহুল আলোচিত কবিতা দ্য ওয়েস্টল্যান্ড, এটা প্রকাশিত হয়। এই কবিতাটাকে টি.এস. এলিয়টের সবচেয়ে ইম্পর্টেন্ট রচনা হিসেবে মনে করা হয় এবং বিংশ শতাব্দীর যে আধুনিক কবিতা, সেই আধুনিক কবিতার গোড়াপত্তন হয়েছে এই টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড 1922 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে এই কবিতাটির মাধ্যমে আধুনিক যুগ শুরু হয়েছে। এই হলো সংক্ষিপ্ত আকারে তার কবিতা সম্পর্কে। তার আরো কবিতা আছে। 1925 সালে প্রকাশিত হয় দি হলোম্যান কবিতাটি। হলোম্যান কবিতাটি এটা একটা হলোম্যান, আমরা জানি যে ফাঁকা মানুষ, এমন মানুষের হতাশা
ধর্মীয় চিন্তা চেতনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই কবিতায়। আর তার আরো একটা বিখ্যাত কবিতা গ্রন্থ হলো এরিয়াল পয়েমস, এটা প্রকাশিত হয় 1925 থেকে 1954 সালে, ধীরে ধীরে প্রকাশিত হয়। আর এ জার্নি অফ দ্য ম্যাজাই, এটা একটা 43 লাইনের একটা কবিতা টি.এস. এলিয়টের, এটা খুব বিখ্যাত কবিতা। সেই সাথে এ সং ফর সেমিয়ান 1928 সালে প্রকাশিত, এটাও বিখ্যাত একটি কবিতা। আচ্ছা, এরপরে আসলো তার আরেকটি খুব বিখ্যাত কবিতা 1930 সালে প্রকাশিত হয়, অ্যাশ ওয়েন্সডে। আচ্ছা, এটা একটা লম্বা কবিতা। 1927 সালে টি.এস. এলিয়ট, তিনি যে অ্যাংলিকান ধর্মে, আগে তিনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান ধর্মের একটা শাখা হলো অ্যাংলিকান, এইটাতে সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন যে মানুষের অতীতের ঘটনাগুলো নিয়ে একটা মানুষ তার ধর্মীয় জীবনে কি কি করতে পারে। আচ্ছা, আরো একটা বিখ্যাত কবিতা 1945 সালে প্রকাশিত হয়, যেটার নাম হলো ফোর কোয়ার্টেট, যেটা আসলে 4টে কবিতার একটা অংশ। এই কবিতাটা তিনি প্রকাশ করেন। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে হলো একটা সুইনি অ্যাগনিস্টেস, এটা একটা খুব বিখ্যাত কবিতা, 1926 সালে প্রকাশিত হয় এবং 1934 সালে এই নাটকটি মঞ্চায়িত হয়। আর তার বহুল আলোচিত, এটা কম আলোচিতের মধ্যে দি রক, 1934 সালে প্রকাশিত একটা কবিতা। আর 1935 সালে প্রকাশিত কবিতা হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, খুবই বিখ্যাত একটা নাটক, যেটাকে আমরা কাব্য নাটক বলি আর কি। এই কাব্য নাটকে ওই সময়ের আর্চ বিশপ ছিল ক্যান্টারবুরি ক্যাথেড্রালের, তার নাম হলো টমাস বেকেট। তাকে 1170 সালে হেনরি টু এর শাসনামলে তাকে হত্যা করা হয় ক্যাথেড্রালের ভিতরে, ক্যাথেড্রাল বলতে খ্রিস্টানদের গির্জার মধ্যে। সেটা খুব আলোচিত একটা নাটক। 1949 সালে ককটেল পার্টি, খুবই একটা বিখ্যাত কাব্য নাটক। তারপরে দি কনফিডেন্সিয়াল ক্লার্ক 1953 সালে, এটা একটা কাব্য নাটক। এবং দ্য এল্ডার স্টেটসম্যান, খুবই একটা জনপ্রিয় কাব্য নাটক। আচ্ছা, নন ফিকশন অনেকগুলো তিনি লিখেছেন, তার মধ্যে কয়েকটার নাম আমি যদি বলি, ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট 1920 সালে প্রকাশিত হয়। এটা সাহিত্য রিলেটেড সমালোচনা, অর্থাৎ একটা মানুষ সাহিত্য কেন পড়বে, সাহিত্য পড়লে তার কি কি লাভ হবে, লস হবে, সাহিত্যের কাজ কি, এরকম নিয়ে। যেমন এরিস্টটলের পয়েটিক্স ছিল এই টাইপের। এটা খুবই জনপ্রিয় একটা রচনা। আচ্ছা, এবার আসলো হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, এটাও একটা জনপ্রিয় রচনা। আর তার সিলেক্টেড এসেজ আছে, তারপরে এ চয়েস অফ কিপলিংস ভার্স আছে, এরকম অনেকগুলো রচনাই তার মাঝে আছে। তো এখন আমরা সংক্ষিপ্ত আকারে যেটা আমরা পড়ে শোনাবো, সেটা দেখা যাক যে আসলে এখন আমি কি পড়ে শোনাবো। তার এখানে বিখ্যাতর মধ্যে হলো দ্য লাভ সং অফ জে আলফ্রেড ডুফ্রক, দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি খুবই বিখ্যাত। আর নাটকের মধ্যে দ্য মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, যেটা 1935 সালে প্রকাশিত, এটিও খুবই বিখ্যাত। তো আমি এখন চেষ্টা করব যে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল নাটকটি একটু সংক্ষেপে যদি আমি একটু পড়ে শোনাই, তাহলে তো অনেকেরই ভালো লাগবে যে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এটা কি আসলে। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল আমি উইকিপিডিয়া থেকে সংক্ষিপ্ত আকারে পড়ে শোনাচ্ছি। Murder in the Cathedral is a verse drama by T.S. Eliot, first performed in 1935, published in the same year. অর্থাৎ 1935 সালে মঞ্চায়িত একটা কাব্য নাটক হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। The play portrayed the assassination of Archbishop Thomas Becket in Canterbury Cathedral during the reign of Henry II in 1170. Eliot drew heavily on the writing of Edward Grimm, a clerk who was an eyewitness to the event. অর্থাৎ এই নাটকটার মূল কথা হলো 1170 সালে রাজা হেনরি II এর রাজত্বকালে ক্যান্টারবুরি ক্যাথেড্রালে, অর্থাৎ গির্জার ভিতরে, ওখানকার প্রধান আর্চ বিশপ যিনি ছিলেন, তার নাম ছিল টমাস বেকেট, ওনাকে হত্যা করা হয়। আর এলিয়ট তার নাটকের ঘটনাবলী গ্রহণ করেছেন ওই ঘটনার সাক্ষী এডওয়ার্ড গ্রিম, যিনি ওই ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন, তার তথ্যগুলো থেকেই নাটকটা তিনি লিখেছেন। তো some material that the producer asked Eliot to remove or replace during the writing was transformed into the poem Burnt Norton. তো তারপরে এই নাটকের কিছু ঘটনা ওই ওই প্রকাশক এলিয়টকে রিমুভ করতে বলেছিলেন। তো যাই হোক, তিনি সেটা রিমুভ করে পরবর্তীতে সেটা একটা নতুন আরেকটি কবিতা বার্ন্ট নরটন নামে আরেকটা কবিতা প্রকাশ করলেন, যেটা ফোর কোয়ার্টেটসে স্থান পায়। তো এখন আমরা দেখব যে এই টি.এস. এলিয়টের এই যে নাটকটি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এই নাটকটির সংক্ষিপ্ত চিন্তা কি, মানে সংক্ষিপ্ত ঘটনাটা আমি একটু পড়ে শোনাই সবার উদ্দেশ্যে।
The action occurs between 2 and 29 December 1170, chronicling the days leading up to the martyrdom of Thomas Becket. Following his absence of 7 years in France, Beckett's internal struggle is a central focus of the play. তো এই নাটকের মূল ঘটনা হলো 1170 সালে 2 থেকে 29 ডিসেম্বরে সব ঘটনা ঘটে, এবং তার টমাস বেকেট যে শহীদের মর্যাদা লাভ করলেন সেই পর্যন্ত, এবং তিনি যে 7 বছর ফ্রান্সে অনুপস্থিত ছিলেন তার পরবর্তী ঘটনাগুলো। এবং এই নাটকের একটা মূল বিষয় হলো এই বেকেটের ভিতরের দ্বন্দ্ব, সেটা হলো এই নাটকের একটা মূল থিম। আর এই বইটা 2টা ভাগে বিভক্ত হয়েছে। পার্ট 1 হলো আর্চ বিশপ টমাস বেকেটসের হলে 2 ডিসেম্বর 1170 সালে ঘটে। দি প্লে বিগিনস উইথ এ কোরাস সিঙ্গিং। তো আমরা জানি প্রাচীন যুগের যত নাটক, যেমন কিং এডিপাস, এই নাটকগুলো কিন্তু কোরাস দ্বারা শুরু হতো। তো তিনি এই নাটকটা কোরাস দ্বারা শুরু করেছেন, কোরাস গান গাচ্ছে। ফরশ্যাডোয়িং দ্য কামিং ভায়োলেন্স, দ্য কোরাস ইজ এ কি পার্ট অফ দ্য ড্রামা উইথ ইটস voice changing and developing during the play, offering comments about the action and providing a link between the audience and the characters and action, as in Greek drama. Uh, 3 priests are present and they reflect on the absence of Becket and the rise of temporal power. A herald announces Becket's arrival. Becket is immediately reflective about his coming martyrdom, which he embraces and which is understood to be a sign of his own selflessness, his fatal weakness. The tempter arrive, 3 of whom parallel the temptations of Christ. তো এই প্রথম নাটকে দেখা গেল যে 2 ডিসেম্বর 1170 সালে কোরাসরা আসলো, এসে তারা ভবিষ্যতে যে একটা সহিংসতা আসতেছে সেটা তারা কোরাস একটা ভবিষ্যৎবাণী করে। এবং এই নাটকের মূল একটা চরিত্র হলো কোরাস, অর্থাৎ এই কোরাসটা এই নাটক চলাকালীন কি কি পরিবর্তন হচ্ছে, ভবিষ্যতে কি অ্যাকশন হবে, এবং অডিয়েন্স এবং ক্যারেক্টারের সাথে কি কি সমস্যা, কি কি প্রবলেম সম্পর্ক, সেটা যেমন গ্রিক ড্রামায় আমরা দেখেছি সেটা তিনি তুলে ধরেছিলেন এই কোরাসটা। এবং 3 জন প্রিস্ট এখানে আছে যারা এই বিগেটে, এবং যারা যখন বেকেট তার এই ভবিষ্যতের যে মার্টারডম, যে শহীদ, সেটা তিনি গ্রহণ করেন। আচ্ছা, দ্য ফার্স্ট টেম্পটার তাকে ফিজিক্যাল সেফটি যেমন টেম্পটেশন অফ ক্রাইস্ট নাটকে আমরা দেখেছি যে 3 জন লোক এসে মানে ক্রাইস্টকে লোভ দেখাইতো। তো একইভাবে 3 জন এর মধ্যে ছিল মেথু, মার্ক, লুক, এর গসপেলে এই ঘটনাগুলো আমরা বর্ণনা পাই যে শয়তান এসে জিসাস ক্রাইস্টকে অনেক লোভ দেখাচ্ছিল। তো একই স্টাইলে তিনি করেছেন। টেক এ ফ্রেন্ডস অ্যাডভাইস, লিভ ওয়েল অর ইয়োর গুডস মে বি কুকড অর ইটেন টু দ্য বোন, এইভাবে করে অনেকগুলা করে তাকে দিচ্ছে। ফাইনালি চতুর্থ টেম্পটার তাকে এই শহীদের মর্যাদা লাভ করার জন্য তাকে আমন্ত্রণ জানায়। তারপরে বেকেট নাটকের শেষের দিকে তার এই আমন্ত্রণটা গ্রহণ করে। তো অ্যাট দ্য ক্লোজ অফ দ্য প্লে, দ্য নাইটস অ্যাড্রেস দ্য অডিয়েন্স টু ডিফেন্ড দেয়ার অ্যাকশন। আর রাজার যারা নাইট ছিল, যারা এই বেকেটকে হত্যা করলো, তারা তাদের কাজকে ডিফেন্ড করে, অর্থাৎ তারা বলে যে হ্যাঁ, কাজটা সমর্থন করে, ঠিক ছিল। যেমন আমরা দেখেছি জুলিয়াস সিজার নাটকে, জুলিয়াসকে হত্যা করার পরে ব্রুটাস এবং তার সেনাবাহিনীরা যেভাবে বলছিল যে ব্রুটাসকে হত্যা করা, জুলিয়াস সিজারকে হত্যা করাটা সঠিক ছিল, এমন ভাবেই বলছিল। while the rest of the play is in verse, তো ম্যাক্সিমাম বাকি নাটকটা কবিতায় লেখা। their speeches of justification are in strikingly contemporary prose। আর তারা যে তাদের এই হত্যাকাণ্ডকে তারা বিচার মানে ন্যায় বিচার দান করলো, সেটা খুবই চমৎকার তৎকালীন গদ্যে রচিত হয়েছে। they assert that while they understand their actions will be seen as murder, it was necessary and justified so that the power of the church should not undermine the stability of the state। এখানে একটা মূল থিম আসলো। সে মূল থিমটা হচ্ছে যে আমরা দেখলাম যে যে রাষ্ট্র এবং চার্চের যে শক্তি, তারা যেন কখনোই, চার্চের শক্তি যেন কখনোই রাষ্ট্রের শক্তিকে দুর্বল করে না তোলে। এই হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল নাটকের একটা সংক্ষিপ্ত আলোচনা। তো আমাদের কথা ছিল যে টি.এস. এলিয়টের সব বিষয় নিয়ে আলোচনা করা, কিন্তু যেহেতু ভিডিওটি অনেক বড় হচ্ছে, বিখ্যাত নাটক মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এর মূল থিমটা আমি এখানে বলে দিলাম, যাতে সবাই বুঝতে সুবিধা হয় যে চার্চ যেন রাষ্ট্রের শক্তিকে দুর্বল করার চেষ্টা না করে। আর যদি দুর্বল করার চেষ্টা করে তাহলে কি হবে, সেখানে চার্চের যে হেড, যেমন এখানে বেকেটকে হত্যা করা হয়েছে, এবং
রাষ্ট্রের লোকজন এটাকে আবার সাপোর্ট করেছে যে এগুলো সব ঠিক আছে। তো এই হলো সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা। আর এরপরে এর পরবর্তী কোনো ভিডিওতে টি.এস. এলিয়টের হলো ম্যান, অ্যাশ ওয়েন্সডে, দ্য ওয়েস্টল্যান্ড, দ্য লাভ সং অফ জে আলফ্রেড টুক্রো ইত্যাদি সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আজকের ভিডিওটি। থ্যাংক ইউ, বাই বাই।